পরে মুর্শিদাবাদের বহরমপুর। এসআইআর চক্রান্তের অভিযোগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপিকে। যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। বুধবার মালদার গাজল, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর। ফের এসআইআর ইস্যুতে মমতার সুর সপ্তমে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও, উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001 ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004 ফাইনাল লিস্ট বেরিয়েছিল। এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করবো না, আর কাউকে তাড়াবো না। আমরা করবো, আমরা লড়বো, আমরা করবো, আমরা জিতবো। নিউজ 18 বাংলা। বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা অভিনেতা বিজয়ের দলের। প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ, বেশি নিয়োগে চাপ কমবে বিএলওদের। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের। রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ, বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ। आज का जो मामला था, टीवी के तरफ से एक एप्लीकेशन आई। तमिलनाडु के अंदर में बीएलओज पर एफआईआर रजिस्टर हो रहा है और कुछ बीएलओज सुसाइड कमिट कर रहे हैं। इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शंस पास किए, पहला डायरेक्शन ये था, हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है। उनका दूसरा डायरेक्शन था, जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा, वो एसआईआर के मामले को रिफ्यूज नहीं कर सकता। एसआईआर का भी काम उनको करना पड़ेगा। और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बीएलओ लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सैंक्शन की जा सकती है। तो इस तरह का 3 डायरेक्शन সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে। কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো আছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে, তার সঙ্গে কিন্তু এটা। তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি, তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায়, তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি। বিএলওদের কমিশনের হুঁশিয়ারি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠি সিইওর। খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের। ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। বিএলওদের কমিশনের ডেপুটেশনে স্মরণ করালেন সিইও। বিএলওদের কমিশনের হুঁশিয়ারি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল কমিশন। এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠি সিইওর।
খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের, ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। বিএলওদের কমিশনের ডেপুটেশনে স্মরণ করালেন সিইও। ফের তপসিয়ায় ভয়াবহ আগুন। দক্ষিণ তপসিয়া রোডে ভস্মীভূত গোডাউন, প্লাস্টিকের গোডাউনে মজুদ দাহ্যে বাড়ে বিপত্তি। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তপসিয়ায় ফের ভয়াবহ আগুন। দক্ষিণ তপসিয়া রোডে ভস্মীভূত গোডাউন, প্লাস্টিকের গোডাউনে মজুদ দাহ্যে আগুন বাড়ে বিপত্তি বাড়ে। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাত বাড়লেই বাড়ছে শীত, বাড়ছে চুরিও। কালনা থেকে পূর্বস্থলী পূর্ব বর্ধমানে একের পর এক দোকানে চুরি। একটি দোকানে আবার চোরের ধার্মিক বোধ জেগে উঠেছে। চুরির পর ধর্মগ্রন্থের উপর রেখে গিয়েছে 50 টাকা। চুরি করা মহাপাপ, ভালোই জানে চোর। তাই কি পাপের বোঝা কমানোর চেষ্টা? চুরি করে ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে গেল চোরেরা। শীত পড়েছে, গ্রামের দিকে সন্ধে নামতেই রাস্তাঘাট শুনশান। সুযোগ বুঝে বাড়ছে চোরের দাপট। এই সময়টা ওরা বেছে নেয় কেন? এক শীত পড়েছে, আর ভোরবেলাটা শুনলাম 4টে নাগাদ ওরা টাইমটা বেঁচেছে। ওই সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, ওই সুযোগটা চোরেরা কাজে লাগিয়েছে। আমি যা শুনেছি 12-13টা দোকানে শুরু হয়েছে, এখান থেকে তেঁতুলতলা অবধি। বুধবার পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দোকানে চুরি। একাধিক গুমটির তালা ভেঙে ঢুকে টাকা, এমনকি ফল, খাবার দাবারও সাবার করেছে চোরেরা। এক দোকান মালিকের দাবি, দোকানে থাকা 1750 টাকা চুরির পর ধর্মগ্রন্থের উপর 50 টাকা রেখে যায় চোর। আমাদের এখানে চুরি হয়েছে 4টে দোকান, এই লাইনে, এই পট্টিতে, আর ওই দিকে আরো হয়েছে। আমি 1750 টাকা কালকে রাতে রেখে গেছি, আর প্লাস খুচরো পয়সা ছিল 50 টাকা, সবই নিয়ে গেছে। একটা 50 টাকা রেখে নিই, বাদ বাকি সব নিয়ে গেছে। যেভাবে চুরি করে চোরেরা, বোঝা যাচ্ছে যে একটু ধার্মিক টাইপেরও আছে। তারপরে একটু ফলের দোকানে ফলও খেয়েছে, বলতে বলতে খেয়েছে, মানে অনিষ্ট করেছে ওরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও 2টি দোকানে লুটপাট। বৈদ্যপুর এলাকায় মুদিখানার দোকানে টাকা, খাবার চুরি। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে শাটারের তালা ভেঙে ঢুকে 4 চোর। মোটামুটি 50+ ওপরে জিনিস নিয়েছে। কয়েন ছিল, রেয়ার কয়েন ছিল, মোটামুটি নিয়েছে ওনারা। মানে ব্র্যান্ডেড জিনিসগুলো সম্পূর্ণ, বডি পারফিউম নিয়ে গেছে, কাজু নিয়ে গেছে, কিসমিস নিয়ে গেছে। কিছুটা দূরেই তেলেনি বাজার এলাকার একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানেও তালা ভেঙে ঢুকে চোর। লক্ষ টাকার জিনিস চুরি করে চম্পট। আমার শুধু তার চুরি হয়েছে। কত টাকা লাগবে? 1 লাখ টাকার মতো এখনো আছে পুলিশ। আগে আর একটা চুরি হয়েছে, সেইখানে সিসিটিভি ক্যামেরা চেক করছে। একই এলাকায় 2টো চুরি হলো? একই এলাকায় 2টো চুরি। আমার দোকানের একটু আগে আর একটা মুদি দোকানে চুরি হয়েছে। সেই দোকানে এখন পুলিশ আছে, তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে। সেই দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। ভাগীরথীতে ভয়ঙ্কর ভাঙন। নবদ্বীপে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। উৎকণ্ঠায় কৃষকরা। নদী ভাঙন ঘিরে তরজায় তৃণমূল বিজেপি। এই জমিটার উপর নির্ভর আমার। আচ্ছা, এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো? খেতে পাবো না। এটা কি ভাঙা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো। বিঘার পর বিঘা জমিতে সর্ষে এবং শাক, আলু চাষ করছেন কৃষকরা। কিন্তু চিন্তায় নদিয়ার ভাগীরথী পাড়ের কৃষকরা। কারণ নবদ্বীপের বাহিরচর গ্রামে গত 2 সপ্তাহ ধরে পাড় ভাঙছে ভাগীরথী। এই নদীর পাড়েই বিঘার পর বিঘা চাষের জমি। কৃষকদের দাবি, ইতিমধ্যেই কয়েক বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে। আচ্ছা, গ্রামের দিকে চলে আসছে। প্রচুর জমি জায়গা, আলু অনেকটাই ভেঙে গিয়েছে। 1 বিঘা জমির মধ্যে সামান্য আর 2-4 কাঠা বেঁচে রয়েছে। জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি। ধরুন, এই যে আপনি দেখছেন যে আলু চাষ হচ্ছে, 1 বিঘা আলু চাষ করতে 35 থেকে 40,000 45,000 খরচ হয়। প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে। সেই আলুর জমি শেষ। তার ক্ষতিপূরণও আমি চাইছি, দাবি করছি। এই যে গঙ্গা বলুন, ভাগীরথী বলুন, এই সমস্ত ব্যাপারটা সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতায়। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণে আজকে কিন্তু ভাঙনটা হচ্ছে। এমপিরা কি করছে, আমরা যেগুলো করছি, রাজ্য সরকার যেগুলো করছে, সেগুলোকে টুকলি করে ওদের নামে চালিয়ে দিচ্ছে যে আমরা করছি। ওদের অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু ওরা করবেও না,
ওরা বাংলাকে বঞ্চিতই করে। আমাদের সাংসদ দীর্ঘদিন ধরে বলেছে যে তারা এই গঙ্গার ভাঙন বিষয়টা নিয়ে যদি একটা ডিপিআর তৈরি করে এবং সেটা তৈরি করে যদি আজকে কেন্দ্রীয় সরকারকে দেয়, রাজ্য সরকারের অসহযোগিতার ফলে আজকে এই অবস্থায়, এইরকম একটা ধরাশায়ী অবস্থায় আজকে কৃষকদের দিন কাটাতে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। নদিয়ার নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। প্রয়াত প্রিয়জনদের নামে গাছ, নানান গাছ নিয়ে তৈরি হয়েছে বাগান, নাম দত্তক বাগান। পরিবেশ বাঁচাতে উদ্যোগ হুগলির বৈঁচি গ্রামে। কোনোটা আম গাছ, কোনোটা আমলকি, গাছের গায়ে প্রিয়জনদের নাম, যারা আর বেঁচে নেই। হুগলির বৈঁচি গ্রাম, এখান দিয়ে বয়ে গিয়েছে ডিভিসির খাল, খালপাড়ে সরকারি জমি, তার মধ্যে 8 কাঠা জমিতে তৈরি হয়েছে বাগান, নাম দত্তক বাগান। এই বাগান তৈরিতে উদ্যোগ নিয়েছেন গ্রামের কয়েকজন বাসিন্দা, যারা আর বেঁচে নেই তাদের নামে বসানো হয়েছে গাছ। এই কাজে এগিয়ে এসেছেন প্রবাসীরাও। তাদের দাবি, এতে যেমন পরিবেশ বাঁচবে, তেমনি বাগানে ঢুকলে প্রিয়জনদের কথা মনে পড়বে। এদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আমি আমার ঠাকুমা, বাবা, কাকা এদের স্মৃতির উদ্দেশ্যে 3টি চারা গাছ রোপণ করি পরিবেশ রক্ষার জন্য। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই আটচালা গ্রুপের সদস্যদের জন্য। আমি এখানে একটা গাছ দিয়েছি আমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের নামে। যখনই আমি বাবার জন্য মন খারাপ করবে, তখনই আমি এই বাগানে বাবার নামাঙ্কিত গাছের ছাওয়ায় এসে বসতে পারবো। মাত্র 4 মাস আগে তৈরি হয়েছে বাগান, এরই মধ্যে বাগানে বসানো হয়ে গিয়েছে প্রায় 44 রকমের গাছ। ওনারা এই উদ্যোগটা নিয়ে সত্যি একটা খুব ভালো কাজ করেছেন, বা মানুষের পাশে দাঁড়ানোর একটা যে উদ্যোগ, যে মৃত মানুষরা এই গাছের মাধ্যমে বেঁচে রয়েছেন, সেটা সত্যি খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করবো যে ওনারা আরো এগিয়ে যাক। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কোথাও মাটির রাস্তা, বর্ষায় হাঁটা যায় না, কোথাও রাস্তার কাজ শুরু হয়েছে, শেষ হয়নি। এবার সেই দুর্ভোগের দিন শেষ। বাদুরিয়ার গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা। 200 বছরে এই প্রথমবার পিংলায় থমকে থাকা রাস্তার কাজ শুরু। উত্তর 24 পরগনার বাদুরিয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত, এই এলাকায় তৈরি হচ্ছে ইট আর মোরামের রাস্তা, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। বাদুরিয়ার হুগলি কর্মকার পাড়া, এখানে ছিল মাটির রাস্তা। প্রতি বছর বর্ষায় ভোগান্তির এক শেষ, হাঁটা যায় না। স্থানীয়দের দাবি, এই কারণে অনেকেই পাড়া ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। সম্প্রতি এলাকায় বসে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, সেই ক্যাম্পে রাস্তা তৈরির দাবি জানান বাসিন্দারা। এরপরেই পদক্ষেপ। 700 মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় 1,80,000 টাকা। কাজও শুরু হয়ে গিয়েছে। এটা সম্ভব হলো পাড়ায় সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প এসছে, সেই প্রকল্পে আমরা পাড়ার সবাই মিলে সেখানে যাই এবং আমাদের যে মেম্বার আছেন ওনার সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্প কারণে আজকে এই রাস্তার কাজটা বাস্তবায়িত হয়েছে এবং আমরা সবাই খুব খুশি। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করে, সেই প্রকল্পগুলো দ্রুত কার্যকর করার ব্যবস্থা করে। এটা রাস্তা আগস্ট মাসের 2 তারিখে পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে আসলো, আর এখনই কাজ শুরু হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার বারগোকুল এবং দুজিপুরের মধ্যে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গত বছর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এর জন্য পথশ্রী প্রকল্প থেকে বরাদ্দ করা হয় 1,86,00,000 টাকা। কয়েকদিন কাজ চলার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। থমকে যাওয়া রাস্তার কাজ শুরু হলো পিংলায়। বকুলপুর থেকে বেলার পর্যন্ত যে রাস্তাটি হওয়ার কথা ছিল, সেই মতো অবস্থায় ওই গুটি ফুটি পড়েছিল
বর্তমানে কাজটি শুরু হয়েছে। নিউজ 18 বাংলাকে আমাদের এই গোকুলপুর গ্রাম বা এই সমস্ত পথযাত্রীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিউজ 18 বাংলা। হাতির হানা রুখতে সতর্ক বন দফতর, বাড়ানো হয়েছে নজরদারি টিম। হাতির যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে AI ক্যামেরা, আর এতেই মিলেছে সাফল্য। ঝাড়গ্রামের বনাঞ্চল লাগোয়া বাসিন্দাদের দাবি, গত বছরের তুলনায় কমেছে হাতির হানা, প্রাণহানিও কমেছে। ঝাড়গ্রাম, মাঝে মধ্যেই এখানকার বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি, তাণ্ডব চালায়, নষ্ট করে ফসল। হাতির মুখে পড়ে অনেকের মৃত্যুও হয়েছে। এই ছবিটাই বদলাচ্ছে। বন দপ্তরের দাবি, গত বছর তুলনায় এবছর হাতির হানা কমেছে। কারণ হাতির যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে AI ক্যামেরা, বাড়ানো হয়েছে ট্র্যাকার টিম, নজরদারি গাড়ির সংখ্যা। বন সুরক্ষা কমিটি এবং কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হয়েছে। তাই লোকালয়ে ঢুকে পড়লে হাতিকে দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ট্র্যাকার আমরা পুরোপুরি রিক্রুট করেছিলাম, রেখেছিলাম, এবং তার সঙ্গে গ্রামবাসীদেরও আমরা সাহায্য পেয়েছি, এবং আমাদের সমস্ত ফরেস্ট স্টাফ এতে পুরোপুরি ডিপ্লয় ছিল এবং তারা এফিসিয়েন্টলি কাজ করেছে। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গিয়েছিল 15 জনের। এবছরের 30 নভেম্বর পর্যন্ত সংখ্যাটা কমে 4। গত বছর প্রায় 50 হেক্টর ধান জমি নষ্ট করে হাতি। এবছরে 30 নভেম্বর পর্যন্ত 8 হেক্টর ধান জমি নষ্ট করেছে হাতির দল। কৃষকদের দাবি, এলাকায় হাতির হানা কমেছে, তাই চাষও করছেন। আগে ক্ষয়ক্ষতিটা বেশি হতো চাষিদের। এই বছর তো সেরকম উপলব্ধি করতে পারছি না। এবছর মোটামুটি বলতে পারছি না, হাতির সেরকম নাই আমাদের এলাকায়। ধানের সময় মরশুমে ফসলে এবছর ক্ষতি করতে পারেনি। অন্যান্য বছর তো ফসল খেয়ে নিত। অন্যান্য বছর অনেক নষ্ট হয়, তুলনামূলক এই বছর অনেকটা কম। এখানে যে ফরেস্ট আছে তারা সহযোগিতা করে, আমরা গ্রামে বন সুরক্ষা কমিটি আছি। আলিপুরদুয়ারের ফালাকাটা, একটা সময় এখানকার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ত হরিণ। বাসিন্দাদের দাবি, তখন তাকে মেরে ফেলা হতো। সময় বদলেছে, সচেতনতা বেড়েছে, বদলেছে ছবি। বৃহস্পতিবার ফালাকাটায় ঢুকে পড়ে একটি হরিণ। বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।